অভিজিৎ গাঙ্গুলির যে বক্তব্যগুলো উনি যেভাবে বলার চেষ্টা করছেন দেশের ভালো করার জন্য, যে বক্তব্যগুলো, সেই জায়গায় দাঁড়িয়ে উনি যে রাজনীতিতে আসতে পারেন এতে খুব অসুবিধার কিছু নেই। এই রেখা পাত্রকে প্রার্থী করা, অভিজিৎ গাঙ্গুলিকে প্রার্থী করা, এটা কি একটা পজিটিভ দিক ভাবছেন নাকি কিভাবে দেখছেন? পশ্চিমবঙ্গের প্রার্থী পশ্চিমবঙ্গের মানুষ হওয়া উচিত, শিক্ষিত হওয়া উচিত, সমাজের কাজ করেন বলে রাজনীতিতে আসেন এবং দিনের শেষে তারা কোন জায়গাটায় দেশের ভালো করতে পারেন সেটা নির্দিষ্ট নয়, এবং সমাজের উন্নয়ন করার বদলে তারা বিশেষভাবে রাজনীতিকে ব্যবহার করে তাদের যে ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত টাকা পয়সা, এই ধরনের মানুষ রাজনীতিতে বা অন্তত লোকসভা নির্বাচনে না আসাই ভালো। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। প্রার্থী তালিকায় একাধিক চমক দিয়েছে বিজেপি এবং তৃণমূল। কোথাও ইউসুফ পাঠান, কোথাও সন্দেশখালীর প্রতিবাদী মহিলা রেখা পাত্র। পাশাপাশি বামেদের প্রার্থী তালিকায় দেবদূত ঘোষের মতো তারকা প্রার্থীর নাম, লকেট রচনা দেবদূত ঘোষ। রাজনীতিতে একাধিক ভিন্ন ধর্মী পেশার মানুষরা আসছেন। ওভারঅল প্রার্থী তালিকা কিভাবে দেখছেন? আমার সঙ্গে এই মুহূর্তে আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক শুভময় মৈত্র। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। এই যে প্রার্থী তালিকা ওভারঅল আপনি দেখলেন, অলমোস্ট সব পার্টিরই বেরিয়ে গেছে এক দুটো সিট ছাড়া। এটা বিশ্লেষণ করলে চমক কী লেগেছে এবং মাস্টার স্ট্রোক কী লেগেছে আপনি কি আলাদা করে বুঝতে পারেন? দেখুন, চমক লাগা বা মাস্টার স্ট্রোকের আগে বলা দরকার যে আমি কি ধরনের প্রার্থী পছন্দ করি। আমার মনে হয় যে আমাদের লোকসভা নির্বাচনে এমন প্রার্থী হওয়া উচিত যিনি বয়সে যুবক হবেন বা যুবতী হবেন আর কি, বয়সের দিক থেকে, অর্থাৎ 30, 40, 45 এইরকম বয়সী প্রার্থী হবেন, যার একটা গভীর পড়াশুনো থাকবে। পড়াশুনো মানে কিন্তু ডিগ্রির পড়াশুনো নয়, পড়াশুনো মানে রাজনীতি সম্বন্ধে একটা ভাবনা থাকবে, দেশ সম্পর্কে একটা ভাবনা থাকবে, এবং তিনি যদি রাজনীতি না করতেন তাহলে তার একটা ভালো বৃত্তির সম্ভাবনা ছিল। অর্থাৎ তিনি গান করে, তিনি পড়াশোনা করে, তিনি দৌড়ে, তিনি যে কোনো একটা পেশায় কিছু একটা জায়গায় এমন থাকবেন যে তিনি যদি রাজনীতিটা না করতে আসতেন তাহলেও তিনি তার মতো করে রোজগার করতে পারতেন। তার কম্পিটেন্সি আমরা যেটাকে বলি সেটা থাকতো। আর কাদেরকে চাই না? আমি চাই না সমাজ সংস্কারকদের, অর্থাৎ যারা সমাজ সংস্কারক, সমাজের কাজ করেন বলে রাজনীতিতে আসেন এবং দিনের শেষে তারা কোন জায়গাটায় দেশের ভালো করতে পারেন সেটা নির্দিষ্ট নয়, এবং সমাজের উন্নয়ন করার বদলে তারা বিশেষভাবে রাজনীতিকে ব্যবহার করে তাদের যে ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত টাকা পয়সা, এটা তো দরকার, মানুষকে বেঁচে থাকতে গেলে টাকা পয়সা পেতেই হবে, এই ধরনের মানুষ রাজনীতিতে বা অন্তত লোকসভা নির্বাচনে না আসাই ভালো। এবার এই জায়গায় দাঁড়িয়ে আমি বিজেপির যদি উদাহরণ দিই, দিলীপ ঘোষের উদাহরণ, একেবারে রাজনৈতিক কর্মী, বহু বছর ধরে আরএসএসের সঙ্গে যুক্ত, এসে বিজেপিতে এলেন। শ্রমিক ভট্টাচার্যের মতন মানুষ, দারুণ কথা বলেন। একই রকমভাবে আপনি যদি তৃণমূলের ক্ষেত্রে দেখেন, প্রার্থী হননি কিন্তু ধরুন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয় অসম্ভব কথা যখন বলেন, বুঝে শুনে একটা ভাবনা নিয়ে কথা বলেন। তিনি তার পরিবহন দপ্তরের আপনি যদি তথ্য দেখেন পশ্চিমবঙ্গে, আপনি দেখবেন বেশ কিছু উন্নয়ন লক্ষ্য করা যাচ্ছে। এই ধরনের মানুষ আপনি বলতে পারেন। কাকলি ঘোষ দস্তিদারের মতো মানুষ। আপনারা আবার কিন্তু আমি জানি আলোচনায় বিভিন্ন রকম দুর্নীতির কথা বা এগুলো তুলবেন, আপাতত এগুলো তুলবেন না। একজন, তিনি ডাক্তার, আপনি ভাবতে পারেন ডক্টর শশী পাঁজার মতন একজন মানুষ, যিনি তার ক্ষেত্রে অনেক কাজ করেছেন, তৃণমূলের হলো। কংগ্রেসের ক্ষেত্রে অধীর চৌধুরীর মতো মানুষ, ধরুন আপনি উদাহরণ হিসেবে সৌম্য আইচ রায়ের মতো মানুষ, যিনি পুরোটাই রাজনীতির সঙ্গে আছেন। সিপিআইএমের ক্ষেত্রে আপনি দেখতে পারেন জেএনইউ থেকে পাশ করে আসা দীপশিতা ধর, সৃজন, যারা ভীষণ পড়াশোনা করছেন এবং রাজনীতির সঙ্গে যুক্ত, এবং সাধারণভাবে কখনোই দেখে মনে হয় না যে এই মানুষগুলো খুব গোলমাল কিছু করে ফেলতে পারেন। সুজন চক্রবর্তী লম্বা সময় ধরে লড়াই করছেন। মোহাম্মদ সেলিম, এই যে মানুষগুলো যারা রাজনীতির কথা বলতে পারেন খুব ভালোভাবে, আরও অনেক ভালো মানুষ আছেন। এই জায়গায় দাঁড়িয়ে প্রথম যে বক্তব্য তৃণমূলের ক্ষেত্রে নিশ্চয়ই তাদের কিছু একটা গোলমাল হয় সেই জায়গাগুলো, সেই জায়গার প্রার্থী তারা দিতে পারেন না। ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, একই প্রশ্ন আসবে, হয়তো অন্য রাজনৈতিক দলও বাইরের থেকে লোক আনেন। আমরা তো দেখেছি রাজ্যসভাতে সিপিআইএম বোধহয় এখান থেকে সীতারাম ইয়েচুরিকে পাঠিয়েছে। আমার কাছে বাঙালি অস্মিতার জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঙালি অস্মিতার যে জায়গা, সেই জায়গায় কিন্তু আমাদের যেটা বুঝতে হবে সেইটা হচ্ছে যে আমরা বাঙালিরা চাই যে আমাদের বাঙালিদের মধ্যে থেকে বুদ্ধিমান মানুষ তারা প্রার্থী হন, কারণ তারা দেশের স্বার্থ রক্ষার সঙ্গে সঙ্গে বাংলার স্বার্থটিকে রক্ষা করতে পারবেন। বাংলার স্বার্থের কথা বলছি কেন? কারণ আপনি যদি দেখেন
একেবারে কংগ্রেস আমল থেকেই শুরু করে বিভিন্ন সময় কিন্তু মাসুল সমীকরণ নীতির থেকে শুরু করে আজকে জিএসটির টাকা তৃণমূল বলছে যেটা পাচ্ছি না, বা বিভিন্ন জায়গায় এই যে অডিটের প্রশ্ন, তার বিরুদ্ধে যে বক্তব্য রাখা, সত্যিকারের অডিট হচ্ছে কি হচ্ছে না, এই নীতিগত প্রশ্নগুলো আপনি ভাবুন সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো মানুষ, ইন্দ্রজিৎ গুপ্তের মতো মানুষ, বা আজকের দিনে বিকাশ ভট্টাচার্যের মতো মানুষ, আমি বলবো মহুয়া মৈত্র যিনি কথা বলতে পারেন, এই ধরনের মানুষদের আমাদের কাছে খুবই গুরুত্ব আছে, যারা দেশের নীতি এবং রাজ্যের নীতির কথা বলতে পারবেন। কিন্তু হঠাৎ করে কেউ একটা নেতা হয়ে গেলেন যিনি বাহুবলী, যিনি রাজনীতিটাকে ব্যবহার করলেন একেবারে নিজের স্বার্থে, যিনি নিজের অঞ্চলের একটি রবিনহুড, অর্থাৎ তিনি হয়তো কিছু গরিব মানুষের ভালোও করেন, কিন্তু দেশের গণতান্ত্রিক প্রেক্ষিত, দেশের আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে এইভাবে কিন্তু উন্নয়ন হয় না। অর্থাৎ একটি অঞ্চলে আপনি এই ধরনের একটি প্রার্থী পেতে পারেন যিনি ভোটে জিতে যাবেন, এবং একই রকমভাবে আমার ক্ষেত্রে কিন্তু শত্রুঘ্ন সিনহা বা কীর্তি আজাদ বা ইউসুফ পাঠান, এদের ক্ষেত্রেও তারা হয়তো সত্যিই রাজনৈতিকভাবে জ্ঞানী হতে পারেন, আমি তাদের ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু তাদের যে রাজনৈতিক চরিত্র, এক দল থেকে অন্য দলে যাচ্ছেন, কেউ উড়ে এসে জুড়ে বসছেন, এই যে বাংলার বাইরের থেকে তৃণমূল যেভাবে প্রার্থী এনেছে, হয়তো বিজেপির ক্ষেত্রেও এরকম উদাহরণ থাকবে, পুরনো ফিরে গেলে সিপিএমের ক্ষেত্রেও রাজ্যসভায় উদাহরণ থাকবে, কিন্তু অবশ্যই আমি সীতারাম ইয়েচুরির সঙ্গে ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহা বা কীর্তি আজাদের তুলনা করব না। মনে করিয়ে দিতে হবে সম্ভবত সীতারাম ইয়েচুরি সিবিএসসির পরীক্ষায় সর্বভারতীয় প্রথম স্থান অধিকার করেছিলেন। ফলে আবার এই জায়গায় বলবো, মনমোহন সিং যখন রাজ্যসভায় যাচ্ছেন আসাম থেকে, তার সঙ্গে এই উড়ে আসা জুড়ে বসা প্রার্থীদের এবং পাড়ার মস্তানদের প্রার্থী হওয়ার যে জায়গাটা, এই জায়গাটা খুব সুবিধের মনে হচ্ছে না। আপনি যদি সাধারণভাবে প্রার্থীর কথা ভাবেন, তাহলে সত্যিকারেরই প্রচুর যুব প্রার্থী আছেন, যারা এই চলচ্চিত্র শিল্প থেকে প্রচুর মানুষ চলে আসছেন। এই জায়গাটি তো দক্ষিণ ভারতের ক্ষেত্রে বিভিন্নভাবে ঘটেছে, আপনারা আগেও দেখেছেন। পশ্চিমবঙ্গে এই বিষয়টি একটু নতুনভাবে দেখছে, অর্থাৎ বড় বড় কাট আউট যারা সিনেমা করেছেন তারা আসছেন। এবার এই জায়গায় দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসবে, যেমন সিনেমা আর্টিস্ট বলে আপনি বলুন যে শত্রুঘ্ন সিনহা, আপনি বলুন সায়নী ঘোষ, আপনি বলুন দেবদূত বাবু, এবার এবং দেব একই রকমভাবে হিরণও বোধহয় দাঁড়িয়েছেন। এবার এই জায়গায় এদের মধ্যে আপনি কিভাবে র্যাঙ্কিং করবেন? আপনি এদেরকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের যে রাজনৈতিক ভাবনা, সব্যসাচী বাবুর যে রাজনৈতিক ভাবনা, তার সঙ্গে কতটা তুলনায় আনবেন, এইটা কিন্তু মানুষের হাতে ছেড়ে দিতে হবে। আমরা যারা শহুরে মধ্যবিত্ত, তারা যেভাবে, যারা চলচ্চিত্র থেকে, শিল্প থেকে, কেউ আবৃত্তি করেন, গান করেন, সেখান থেকে রাজনীতিতে আসছেন, তাদের যেভাবে বিশ্লেষণ করছি, আপনি ওই একটু আগে গ্রামের মানুষের কথা বলছিলেন না, তারাও কিন্তু এভাবেই বিশ্লেষণ করতে পারেন। কিন্তু কি হয়, যাদের মুখ আমরা পর্দায় দেখি, তাদেরকে হঠাৎ করে সামনে দেখলে একটা উদ্বেল পরিস্থিতির সৃষ্টি হয়, সেই জায়গার থেকেও হয়তো একটা ভোট হয়। ফলে আমি মোটের ওপর যেটা বলতে চাই, পশ্চিমবঙ্গের প্রার্থী নির্বাচন সব দল মিলিয়ে একেবারে সাব অপটিমাল, এটাকে অনেক ভালো করা যেত। সমস্ত রাজনৈতিক দল ভাবার চেষ্টা করুন যে লোকসভায় গিয়ে তারা কথা বলতে পারবেন, লোকসভায় তারা নিয়মিত যাবেন, লোকসভায় তারা তাদের অ্যাটেন্ডেন্স খাতায় সই করবেন। আমরা যেমন ক্লাসে দেখতাম না, ভালো ছেলেরা একসময় দিদিমণি রোল কল করলে উপস্থিত বলেন, আমরা চাই সেই মানুষগুলোকে যারা ক্লাসে ফার্স্ট হবেন, যারা লোকসভায় গিয়ে মানুষের কথা বলতে পারবেন এবং প্রতিদিন উপস্থিত থাকবেন। হ্যাঁ, শরীর টরীর খারাপ হলে তো পারবেনই না, কিন্তু সিনেমা শ্যুটিংয়ের জন্যে বা পাড়ায় নিজের অঞ্চলে দখল রাখার জন্যে এরকম মানুষ যদি লোকসভায় যেতে না পারেন, তাহলে তারা লোকসভাতে না যাওয়াই ভালো। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ লোকসভায় কাকে পাঠাচ্ছেন অত্যন্ত সতর্কভাবে বিচার করে ভোট দেবেন। এবং এবারে তো প্রার্থী নির্ধারণ মোটামুটি হয়েই গেছে। প্রার্থী তালিকা সবচেয়ে চমকে কি গেছেন? মানে এই দুই দলের প্রার্থী দেখলেন, চমকে যাননি? এটা তো হতে পারে না, চমকে কি? না, আমি কিন্তু একেবারেই চমকে যাইনি। তার কারণটা হচ্ছে প্রেডিক্টেবল প্রার্থী তালিকা। আমি তো এই রাজনৈতিক বিশ্লেষণের জগতে আছি, সমস্ত রাজনৈতিক দলের সঙ্গেই আমার তো কথাবার্তা হয়। ফলে আপনি বলুন তো, একেবারে চমকে যাওয়ার মতো প্রার্থী আপনি বা কাকে মনে করছেন যে খবর পাইনি, অবাক হয়ে গেছি? যেমন আপনি যদি সেরকম বলেন, সম্ভবত মুকুটমণি বাবু বলে তিনি বিজেপির এমএলএ ছিলেন, তিনি তৃণমূলে এসে প্রার্থী হয়েছেন। এই ধরনের জিনিসগুলো খুব অস্বস্তির, এটা চমকে যাওয়ার মতো নয়। অর্জুন সিং কেসটাও অস্বস্তি হতে পারে, অর্জুন সিংয়ের কেসও অস্বস্তির হতে পারে। পাশাপাশি রেখা পাত্রকে প্রার্থী করা, অভিজিৎ গাঙ্গুলিকে প্রার্থী করা, এটা কি একটা পজিটিভ দিক ভাবছেন নাকি কিভাবে দেখছেন এটা? প্রথম হচ্ছে অভিজিৎ গাঙ্গুলির প্রার্থী হওয়ার ক্ষেত্রে যদি আপনি বলেন, অভিজিৎ গাঙ্গুলির যে বক্তব্যগুলো, উনি যেভাবে বলার চেষ্টা করছেন দেশের ভালো করার জন্য, যে বক্তব্যগুলো, সেই জায়গায় দাঁড়িয়ে উনি যে রাজনীতিতে আসতে পারেন, এতে খুব অসুবিধের কিছু নেই। রেখা পাত্রর ক্ষেত্রে সত্যিই তো একেবারে ওইখানকার একজন সাধারণ মানুষ, তিনি
লোকসভায় যদি যান, তাদের কথা কিভাবে বলবেন তিনিও তো শিখবেন, শিখে গিয়ে কথা বলবেন, ভালো কথা বলতেই পারেন। কিন্তু এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে বিজেপির কাছে। কৃষ্ণনগরের ক্ষেত্রে যেখানে তাদের জয়ের সম্ভাবনা অনেক বেশি, সেখানে প্রার্থী হলেন রাজমাতা, আর সন্দেশখালির ক্ষেত্রে তাদের প্রার্থী হলেন রেখা পাত্র, যেখানে সাধারণভাবে আমাদের মনে হচ্ছে জয়ের সম্ভাবনা কম। তাহলে কি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যেখানে জয়ের সম্ভাবনা বেশি, সেই জায়গায় একেবারে নিম্নবিত্ত মানুষদের প্রার্থী করার ক্ষেত্রে, আমি শুধু বিজেপির কথা বলছি না, আমি কিন্তু প্রতিটি রাজনৈতিক দলের কথা বলছি, যে যেখানে মানুষের জয়ের সম্ভাবনা বেশি সেখানে তারা প্রার্থী করছেন মধ্যবিত্ত সমাজ থেকে, সচ্ছল সমাজ থেকে, আর যেখানে জয়ের সম্ভাবনা কম সেখানে কি তারা একটু নিম্নবিত্ত প্রার্থীদের করছেন যে ঠিক আছে বাবা, হেরে গেলে কি যায় আসে, এই জায়গাটাও বুঝতে হবে। অর্থাৎ নতুন প্রার্থী, চমক দেওয়ার মতো প্রার্থী যখন আপনি আনছেন, তখন সেই প্রার্থীকে আপনি কতটা সিনসিয়ারিটির সঙ্গে আনছেন, কতটা জয়ের রাস্তায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এবং তাকে জেতাতে পারছেন কিনা। আজকে সত্যিই যদি কোনোভাবে রেখা পাত্র বিপুল ভোট পান, যেটা হারা তো বলা যায় না, সেক্ষেত্রে কিন্তু বলতেই হবে যে হ্যাঁ, বিজেপি এমন একটি পদক্ষেপ নিয়েছে যে পদক্ষেপটি ইন্টারেস্টিং, এবং আপনি যে উদাহরণ দিলেন এটা সত্যিই চমক দেওয়ার মতো। আবার অন্যদিকে যেটা ওই চমক নয়, আবার একটু বিরক্তিই বলতে পারি, যে তৃণমূল কংগ্রেস বাইরের থেকে যাদের এনে প্রার্থী করেছে, আমি এর কোনো যৌক্তিকতা দেখছি না। আমি তৃণমূল কংগ্রেসের অধীরের বিরুদ্ধে ইউসুফ পাঠান, এই বিষয়টা রাজনৈতিক সমীকরণে কি মেলে, মানে রাজনৈতিক যুক্তিতর্কে তো মেলে? রাজনৈতিক যুক্তিতর্কের প্রশ্ন নয়। আমি তো নিজে ব্যক্তিগতভাবে যেহেতু এই রাজনৈতিক জগতের সঙ্গে যুক্ত, আমি তো তৃণমূলের অনেক মানুষকে চিনি, যে মানুষগুলি সত্যিকারের দেশের কথা ভাবেন, রাজ্যের কথা ভাবেন, যারা ব্যক্তিস্বার্থে রাজনীতি করেন না। এইভাবে এখানে বলাটা খুব অস্বস্তিকর, কিন্তু আমি আপনাকে 10 জন মানুষের তালিকা দিতে পারি যারা এই 3 জায়গায় প্রার্থী হতে পারতেন তৃণমূল কংগ্রেসের, এবং যারা তৃণমূল কংগ্রেসের হয়ে যদি জিতে যেতেন লোকসভায়, তারা এই 3 জনের থেকে অনেক ভালোভাবে আমাদের দেশের কথা, রাজ্যের কথা বলতে পারতেন। অর্থাৎ আমার অভিযোগটা কিন্তু রাজনৈতিক কোনো দলের ক্ষেত্রে নয়, আমার অভিযোগ হচ্ছে রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে হয়তো চমক দেয়া, হয়তো তাদের নিজেদের কোনো গোপন চলরাশির কারণে তারা এইভাবে প্রার্থী করেছেন। কিন্তু আমার মনে হয় পশ্চিমবঙ্গের প্রার্থী পশ্চিমবঙ্গের মানুষ হওয়া উচিত, শিক্ষিত হওয়া উচিত। আবার বলি, শিক্ষিত মানে কোনো একটি ডক্টর ঢোকানো নয়, শিক্ষিত মানে রাজনৈতিক যে শিক্ষা নিয়ে মানুষ ধীরে ধীরে শেখে অনেকটা বছর ধরে। প্রার্থী তালিকায় লোকসভায় চমক দেওয়া ঠিক নয়, ওটা পঞ্চায়েত ভোট বিধানসভায় চলে। গোটা দেশের স্বার্থ জড়িত, বিশেষ করে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের যে সমস্যাগুলি, যেগুলোকে আমাদের পেরোতে হবে এই 140 কোটি মানুষের দেশে, সেখানে প্রার্থীদের প্রিপারেশন জরুরি, যারা প্রার্থী হয়েছেন। এবং আমার যাদেরকে পছন্দ হচ্ছে না, তাদের কাছে আমার আবেদন থাকবে, তাদের দলের কাছে আবেদন থাকবে, আগামী যতদিন ভোটফল না বেরোয় ততদিন আপনারা ভারতবর্ষের রাজনীতি নিয়ে গভীরভাবে ভাবুন, আপনাদের মতো করে পড়াশোনা করুন, যাতে নির্বাচিত হয়ে গেলে আপনারা লোকসভায় গিয়ে দেশের কথা, রাজ্যের কথা বলতে পারেন। আর যদি হেরেও যান তাহলে পালিয়ে যাবেন না, মনে রাখবেন যত মানুষ আপনাদের ভোট দিয়েছে, যে স্বপ্ন নিয়ে আপনাকে ভোট দিয়েছে, সেটা আপনার ব্যক্তিগত স্বপ্ন, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যে নয়, সেটা ওই মানুষগুলোকে আপনার ফিরিয়ে দেওয়ার জন্যে। হেরে গেলেও ময়দানে থাকুন, ফিরে আসুন, এই মানুষগুলোর পাশে থাকুন বিরোধী হিসেবে। গণতন্ত্রের শক্তি সেটাই। না, আমার একদম শেষ প্রশ্ন এই বিষয়ে, যে সকল গুণাবলীগুলো আপনার প্রয়োজন মানে লোকসভায় যাওয়ার জন্য, যারা আইন প্রণয়ন করবেন, আপনার কি মনে হয় বিচারপতি বা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, যারা নতুনদের মধ্যে নবাগত প্রার্থী হয়েছেন, তাদের মধ্যে যে কোনো দলেরই হোক একটা বেস্ট একটা চয়েস? দেখুন, অভিজিৎ গাঙ্গুলি নিয়ে আপনার সঙ্গে আমার যথেষ্ট আলোচনা হয়েছে, সম্পূর্ণ একটি সাক্ষাৎকারে আমরা কথা বলেছি। অভিজিৎ গাঙ্গুলি যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা তিনি বলেছেন, সেই জিনিসটি আমাদের দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সেই জায়গায় তিনি যদি নির্বাচিত হন এবং সেই কাজটি করতে পারেন, অবশ্যই আমাদের রাজ্য বা আমাদের দেশের ভালো হবে। একই সঙ্গে আজকে বিজেপির হয়ে তিনি জিতলেন এবং বিজেপি প্রচুর আসন পেল, এবং বিজেপি একটি আধিপত্যবাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, যেটা নির্মলা সীতারামনের হাজব্যান্ড বলছেন, যে কথাটা বিভিন্ন ইকোনমিস্ট বলছেন, বিভিন্ন সমাজের যারা গুরুত্বপূর্ণ লোক, যারা বিজেপি বিরোধী, তারা বলছেন। সেই ধরনের ক্ষেত্রে তখন অভিজিৎবাবুর কাছে তো আমাদের পৌঁছতে হবে যে দেখুন, আধিপত্যবাদ থেকে বার করতে হবে দেশকে। অর্থাৎ তখন তার যে আজকের যে লড়াইটা, যে জন্যে তিনি যদি নির্বাচিত হওয়ার মূল কারণ হবে, সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে তার জেহাদ। পরবর্তীকালে গণতন্ত্র রক্ষায় তার কাছে আমাদের পৌঁছতে হবে, এবং সেই রোল আমরা তখন দেখব। আমি বলবো, অভিজিৎবাবু যদি নির্বাচনে জেতেন, আমাদের প্রচুর আশা থাকবে। এবং এছাড়াও তার যে রাজনৈতিক ভাবনা, মানুষের সঙ্গে থাকা, তার মাধ্যমে তিনি ঋদ্ধ হবেন মানুষের কাছ থেকে শিখে, তিনিও মানুষকে ঋদ্ধ করবেন,
তার যে জ্ঞান বুদ্ধি, তার যে আইনি জ্ঞান মানুষকে জানানো, তার মাধ্যমে মানুষ যেন আগামী দিনে তাকে সঙ্গে পেয়ে, তাকে সঙ্গে নিয়ে লড়াই করতে পারে। আইন ব্যবস্থা, দেশের রাষ্ট্র ব্যবস্থা কার জন্যে? দেশের সবথেকে পীড়িত মানুষদের জন্যে। যারা নির্বাচিত হচ্ছেন তারা জানবেন, সচ্ছল মানুষদের আপনাদের খুব প্রয়োজন নেই, তারা রাজনীতির ওপর নির্ভর করেন না। যে মানুষগুলো রাজনীতির ওপর নির্ভর করেন তাদেরকে বাঁচান, তাদের কথা ভাবুন, তাদের জন্যে শিক্ষিত হন, তাদের মতো করে শিক্ষিত হন। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। প্রার্থী তালিকায় একাধিক চমক থাকলেও মানুষের প্রয়োজনে রাজনীতি না, রাজনীতির প্রয়োজনে মানুষ, এই নিয়ে চর্চা যেমন আগেও ছিল, এই এপিসোডেই হলো। কিন্তু আমরা আশা করতে পারি রাজনীতিবিদরা যারা জিতবেন হারবেন যে কোনো ফর্মেই হোক, তারা আজীবন রাজনৈতিক ময়দানে মানুষের পাশে, যারা সচ্ছল নয়, মানে যারা পিছিয়ে পড়া মানুষ, নিপীড়িত মানুষ, তাদের পাশে লড়ে যাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও।